সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি ওয়েব ডেভেলপমেন্টের নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হলো ওয়েব সিকিউরিটি। এটি আমাদের কোর্সের একটি অংশ। ওয়েব সিকিউরিটি রিলেটেড অনেক কাজ থাকতে পারে আমাদের পরীক্ষায়, এবং এটা আমাদের কোর্সের একটা বিশাল অংশ জুড়েই রয়েছে। সেজন্য এটা নিয়ে আমরা আলোচনা করব। সবচেয়ে বড় কথা হলো এটি একটি গুরুত্বপূর্ণ টপিকস, এবং আমরা জানি যে কোনো কাজের পূর্বে লেখা থাকে সেফটি ফার্স্ট, অর্থাৎ নিরাপত্তা সর্বাগ্রে। তো সেই দিক বিবেচনা করলে আমরা যখন লোকালি ওয়েবসাইটটা তৈরি করলাম, সেখানে আমাদের লোকাল পিসিতে তেমন কোনো সিকিউরিটি ইস্যু ছিল না বা চ্যালেঞ্জ ছিল না, যেটা আমরা ফেস করেছি। কিন্তু আমাদের যে উদ্দেশ্যে ওয়েবসাইটটি তৈরি করা, সেটা হলো আমরা এই ওয়েবসাইটটিকে একটা হোস্টিং কোম্পানির মাধ্যমে ইন্টারনেটে হোস্ট করব, এবং সেখান থেকে আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমাদের ভিজিটররা আমাদের ওয়েবসাইটকে ভিজিট করবে, এবং আমাদের ওয়েবসাইটে যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে, কোনো তথ্য ইনফরমেশন থাকে, সেগুলো ব্যবহার করবে, কেউ দেখবে, এরকম ব্যাপার স্যাপার। তো সেইখানে যখন ওয়েবসাইটটি থাকবে এবং বিভিন্ন ইউজার, বিভিন্ন ভিউয়ার্সরা দেখবে, তখন বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ ওয়েবসাইট যখন ইন্টারনেটে থাকে, তখন ওয়েবসাইটটা বিভিন্নভাবে নষ্ট হয়ে যাওয়া, হ্যাক হয়ে যাওয়া, এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য লোকালি যখন ওয়েবসাইটটা আমরা তৈরি করেছি, তারপরে আমরা তৈরি করা শেষ হয়ে গেলে আমাদের প্রথম কাজ হলো ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন পারচেস করা, অর্থাৎ ওয়েবসাইটের একটি ঠিকানা আমাদেরকে পারচেস করতে হবে। তারপরে একটি হোস্টিং কোম্পানি থেকে আমাদের হোস্টিং ভাড়া করতে হবে, যেখানে আমাদের ওয়েবসাইটটাকে হোস্ট করব। তো আমরা জানি ওয়েব কোম্পানিগুলো, আমরা যখন একটা ওয়েবসাইটকে হোস্টিং করি, তখন তারা আমাদেরকে এসএসডি বা স্টোরেজ নির্দিষ্ট পরিমাণের অফার করে থাকে, এবং ব্যান্ডউইথ, ডাটাবেস, সিপ্যানেল অ্যাক্সেস এবং এসএসএল সার্টিফিকেশন, ইমেল হোস্টিং ইত্যাদি বিভিন্ন জিনিস তারা অফার করে থাকে। তো আমাদের পছন্দ মতো, আমাদের ইউজারের উপর ভিত্তি করে আমরা আমাদের বাজেটের মধ্যে আমরা একটি হোস্টিং ভাড়া করে থাকি, এবং সেই ক্ষেত্রে ওই বেশিরভাগ হোস্টিং কোম্পানি তাদের নিজস্ব কিছু অফার থাকে, বিশেষ করে সিকিউরিটি রিলেটেড। যে অফারগুলা কিছু থাকে ফ্রি, আবার কিছু থাকে পেইড, অর্থাৎ কিছু সিকিউরিটি রিলেটেড ইস্যু রয়েছে যেগুলো আমাদের পারচেস করতে হয়। তো সেরকম আমরা কিছু সিকিউরিটি রিলেটেড ইস্যু আমরা এখানে দেখি। যেমন আমরা যদি একটা ওয়েবসাইটকে ভালোভাবে পরিচালনা করতে চাই, কোনো ধরনের হ্যাকিংয়ের সম্ভাবনা বা কোনো ধরনের ক্ষতি হওয়া থেকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাদের সেই জিনিসগুলো অবশ্যই জানতে হবে যে কি কি চ্যালেঞ্জ বা কি কি থ্রেট আমাদের ওয়েবসাইটের জন্য রয়েছে। যেমন আমি এখানে কিছু কমন থ্রেট নিয়ে আলোচনা করব। প্রথমে যেটি রয়েছে সেটি হলো এসকিউএল ইনজেকশন। এটাকে সংক্ষেপে এসকিউএল-আই বলা হয়, যেটা এক ধরনের সিএমএস অ্যাটাকের মধ্যে পড়ে। সিএমএস অ্যাটাক কি, পরবর্তীতে আমি আলোচনা করব, বুঝিয়ে দিব। তো এটা কি ধরনের অ্যাটাক? আমরা যখন একটা লগ ইন পেজে যাই এবং সেখানে গিয়ে আমরা কি করি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিই। আরও বিভিন্ন ধরনের, যেমন ওটিপি দিয়ে থাকতে পারে বা ক্যাপচা থাকতে পারে। সে যাই থাক, ইন্টারনালি স্ক্রিপ্টিংয়ে আমরা কি করি, সেখানে বিভিন্ন ধরনের কোয়েরি ব্যবহার করি, যে কোয়েরির মাধ্যমে আমরা ইনপুট দিয়ে থাকি, এবং সেই ইনপুট ডাটাবেজে ইনজেক্ট হয়। তো এখন হ্যাকাররা কি করে, এই সকল জায়গায় তারা ক্ষতিকারক এসকিউএল কমান্ড ইনজেক্ট করে দেয়,
যার কারণে কি হয়, ব্যবহারকারীর তথ্য চুরি হয়ে যায়, পাসওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ ডাটা চুরি হয়ে যায়, ডেটা পরিবর্তন করে ফেলে, মুছে ফেলে, সম্পূর্ণ ডাটাবেসকে হ্যাক করে ফেলে। এই ধরনের সমস্যাগুলা পড়তে হয়। তারপরে এইগুলা প্রতিরোধের জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো প্যারামিটারাইজ এসকিউএল ব্যবহার করা। যাই হোক, এরকম অনেক কিছু রয়েছে। তারপরে আরেকটা সমস্যায় পড়ি আমরা, সেটা হলো ক্রস সাইট স্ক্রিপ্টিংয়ে। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটার জন্য যে পেজগুলো আমরা তৈরি করেছি, সেখানে আমরা পিএইচপি দিয়ে স্ক্রিপ্টিং করেছি, সেখানে জাভা দিয়েও স্ক্রিপ্টিং করা যায়। তো হ্যাকাররা যেটা করে সেটা হলো আমাদের স্ক্রিপ্টের সাথে তারা কিছু জাভা স্ক্রিপ্ট যুক্ত করে দেয়, যেটাকে ক্রস সাইট স্ক্রিপ্টিং বলে, যার মাধ্যমে কি হয়, সেশন হ্যাক হয়ে যায়, পাসওয়ার্ড চুরি হয়ে যায়, তারপরে মেলওয়্যার ছড়ায়। এ ধরনের এগুলোর মাধ্যমে মেলওয়্যার ছড়ায়। তো তারপরে আরেকটা থ্রেড হলো ক্রস সাইট রিকোয়েস্ট ফরেসি। এটা হলো ফজারি। এটা হলো জালিয়াতি, এক ধরনের জালিয়াতি। অর্থাৎ লগ ইন করা ব্যবহারকারীকে না জানিয়ে তার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কাজ করানো, এটাকে এক ধরনের জালিয়াতি বলা হয়। তো দেখা গেল একজন ইউজার তার অ্যাকাউন্টে প্রবেশ করেছে, ওই মুহূর্তে তাকে হ্যাকাররা একটা নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে তার মাধ্যমে কিছু কাজ করিয়ে নেয়, যেই কাজ করার মাধ্যমে সে হারায় তার অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য, ইভেন কি তার যে অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটাও ট্রান্সফার হয়ে যায় এর মাধ্যমে। তো মারাত্মক ধরনের একটা থ্রেট। তারপরে রয়েছে ফিশিং। আমরা প্রায়শই দেখি আমাদের মেইলে বিভিন্ন ধরনের অফার আসে, অথবা বিভিন্ন ধরনের সতর্কতামূলক মেসেজ আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। এগুলাকে বলা হয় ফিশিং। এগুলোর মাধ্যমে পাসওয়ার্ড চুরি, আর্থিক ক্ষতি ইত্যাদি হয়ে থাকে। তারপরে আছে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস, ডিডিওএস। এইটা আমাদের ওয়েবসাইটকে বিজি করার জন্য বিভিন্ন ধরনের ট্রাফিকের মাধ্যমে আমাদের ব্যান্ডউইথগুলোকে ইউজ করে, যার কারণে আমাদের এমন অবস্থা তৈরি হয় আমরা নিজেদের ওয়েবসাইট নিজেরা ব্রাউজ করতে পারি না। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। তারপর আছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এই ধরনের অ্যাটাকটা হয় ব্যবহারকারী এবং ওয়েবসাইটের মাঝখানে কেউ একজন অ্যাটাকার আড়ি পেতে বিভিন্ন ধরনের তথ্য চুরি করে। হ্যাঁ, তথ্য আড়ি পাতা, পাসওয়ার্ড চুরি করা, সেশন দখল করে নেওয়া, এই কাজগুলো করে থাকে। তারপরে মেলওয়্যার বা ভাইরাস প্রবেশ করিয়ে দেওয়া, বিভিন্নভাবে ওয়েবসাইটের মধ্যে সুযোগ বুঝে মেলওয়্যার বা ভাইরাস যুক্ত করে দেওয়া, এই কাজটাও অ্যাটাকাররা করে থাকে। তারপরে ব্রোকেন অথেন্টিকেশন, অর্থাৎ দুর্বল পাসওয়ার্ড যদি থাকে, ইউজার আইডি পাসওয়ার্ড, কমন ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে সেই ক্ষেত্রে অনেক সময় অথেন্টিকেশন ব্রেক হয়, অর্থাৎ পাসওয়ার্ড জেনে যায় এবং পাসওয়ার্ড জেনে গেলে সকল তথ্য হ্যাক হয়ে যায়। তারপরে সিকিউরিটি মিসকনফিগারেশন, অর্থাৎ সার্ভারকে যদি আমরা ভুলভাবে কনফিগারেশন করি, ডাটাবেস বা অ্যাপ্লিকেশনে ভুল কনফিগারেশন থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সমস্যায় পড়ি সিকিউরিটি মিসকনফিগারেশনের কারণে। এটা এক ধরনের থ্রেট। যেমন আমরা একটা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দেই, উন্মুক্ত ক্লাউড স্টোরেজ, আপডেট না করা সফটওয়্যার, পুরাতন সফটওয়্যার যদি ব্যবহার করি, তারপরে আমরা একটা কমন পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে আমরা উন্মুক্ত ক্লাউড স্টোরেজ সিস্টেম ব্যবহার করলাম। এই ধরনের সমস্যা হইলে, মানে অর্থাৎ এই ধরনের মিসকনফিগারেশন যদি আমরা করি, দুর্বল কনফিগারেশন করি, তাহলে যেটা হয় সিকিউরিটি মিসকনফিগারেশন ঘটে। তারপরে নিয়মিত সিকিউরিটি আপডেট করা লাগে এটার জন্য। তারপরে জিরো ডে এক্সপ্লয়েট মানে হলো যে আমার একটি সফটওয়্যার নতুন আমি তৈরি করেছি, সেটাতে অনেক বাগ থাকতে পারে, অনেক উইকনেস থাকতে পারে,
যেমন আমরা যখন মজিলা ফায়ারফক্স প্রথম আসে তখন মজিলা ফায়ারফক্সে বিভিন্ন ধরনের সমস্যা পেতাম। সেই সমস্যাগুলা সলভ করার জন্য আমাদের পরবর্তীতে বিভিন্ন প্যাচ ফাইল ইনস্টল করা লাগতো। অর্থাৎ বিভিন্ন ধরনের প্যাচ ফাইল এই ধরনের দুর্বলতার কারণে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু যদি ওই মুহূর্তে হ্যাকাররা এই দুর্বল অবস্থাগুলো জেনে যায় তাহলে কিন্তু ওই সাইটটাকে সহজেই হ্যাক করা সম্ভব। এটাকেই বলা হয় জিরো ডে এক্সপ্লয়েট। তো এরকম আমি এখানে 10টা বিভিন্ন ধরনের থ্রেট অর্থাৎ ওয়েব রিলেটেড বিভিন্ন ধরনের ঝুঁকির আলোচনা করলাম। এছাড়াও আরও অনেক ধরনের থ্রেট রয়েছে। যেমন রোগ কিছু আছে যে সাধারণ রোগ আমরা যেরকম শরীরে হয় জ্বর, বিষ ব্যথা, এর বাদেও কিছু রোগ আছে যেগুলো অনেক জটিল এবং আননোন রোগ। তো এরকম এই সকল থ্রেটের ব্যাপারে অনেক জটিল জটিল থ্রেট আছে যেগুলো আমাদের আসলে অনেক জানতে গেলে অনেক বেশি স্টাডি করতে হবে। যেমন এইখানে আমি আরও যদি ডিটেলস আলোচনা করি, যেমন অ্যাপ্লিকেশন লেভেল অ্যাটাক, যেমন আমরা একটু আগে এসকিউএল ইনজেকশনের কথা বলছি। এই এসকিউএল ইনজেকশন মূলত অ্যাপ্লিকেশন লেভেলের অ্যাটাক। আরও অনেক ধরনের অ্যাটাক আছে, নো এসকিউএল, ওএস কমান্ড ইনজেকশন, তারপরে এলডিএপি ইনজেকশন, এক্সপাথ ইনজেকশন, তারপরে ক্রস সাইট অ্যাটাক, এগুলো আলোচনা করলাম একটু আগে। তারপরে অথেন্টিকেশন এন্ড সেশন অ্যাটাক, এগুলো সব অ্যাপ্লিকেশন লেভেলের। তারপরে অ্যাক্সেস কন্ট্রোল ইস্যুস, তারপরে ম্যালওয়্যার এবং ম্যালিশিয়াস মালিশিয়াস কোড অ্যাটাক, এইগুলা যেমন ধরেন ওয়েব ডিফেন্সমেন্ট, তারপরে কি ব্যাকডোরস, ওয়েব শেলস, এরকম অনেক কিছু আছে। এটা হলো ম্যালওয়্যার এবং ম্যালিশিয়াস যে কোড অ্যাটাক সেগুলা। তারপরে 3 নাম্বার আছে নেটওয়ার্ক বেজ অ্যাটাক, যেমন এখানে ডিওএস, ডেনিয়েল অফ সার্ভিসেস, বা ডিডিওএস, ডিস্ট্রিবিউটেড ডেনিয়েল অফ সার্ভিস, অর্থাৎ ব্যান্ডউইথ খেয়ে ফেলা এবং ট্রাফিক বাড়িয়ে দেওয়া, যার ফলে ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট ডাউন হয়ে যায়। তারপরে এখানে আছে যেমন ম্যান ইন দ্য মিডল, এটা এই নেটওয়ার্ক বেজ অ্যাটাকের মধ্যে পড়ে। তারপরে ডিএনএস অ্যাটাক, ডিএনএস হাইজ্যাকিং হয়ে যায়। তারপরে সার্ভার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার থ্রেট, ইনফ্রাস্ট্রাকচার যেমন মিসকনফিগার্ড সার্ভার, একটু আগে যেটা আলোচনা হলো। তো এই ধরনের আরও অনেক ধরনের ইস্যু আছে, যেমন ডাটা এক্সপোজার অ্যান্ড লিকেজ, ডাটা এক্সপোজার অ্যান্ড লিকেজের মধ্যে সেন্সিটিভ ডাটা এক্সপোজার, তারপরে আনএনক্রিপ্টেড ডাটা, যেমন আমরা যদি HTTPS যুক্ত না করি, এস যুক্ত না করলে আমাদের ডাটা আনএনক্রিপ্টেড হয়ে যাবে। দেন তখন কি হবে, সেই ডাটা আনএনক্রিপ্টেড হলে হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ডাটাবেজ লিক হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হতে পারে। তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হিউম্যান বেসড থ্রেট, যেমন ফিশিং, একটু আগে ফিশিং এর কথা আলোচনা হলো যে আমাকে বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়ে আমাকে স্প্যাম মেইল করবে, যেগুলো আমি যদি ওগুলা পড়তে যাই বা ওগুলো অ্যাক্সেস করি তাহলে হয়তো আমার সাইটে এই ধরনের অর্থাৎ ম্যালিশিয়াস বিভিন্ন ধরনের কোড বা বিভিন্ন ধরনের ম্যালওয়্যার ঢুকে যেতে পারে এবং সেই কারণে হাইজ্যাকিং বা অ্যাটাক হইতে পারে। তো এই ধরনের। তারপরে হলো ক্লায়েন্ট সাইড থ্রেট, যেমন এখানে ডোম ম্যানিপুলেশন, অর্থাৎ একটু আগে আমরা যেটা বললাম এই যে ক্রস সাইট ইনজেকশন, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে ইনজেকশন করা হয় সেটা হইতে পারে। অ্যাডভান্স অ্যান্ড ইমার্জেন্সি থ্রেট, এই যে জিরো ডে এক্সপ্লয়েটস, এটা মূলত অ্যাডভান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এমার্জেন্সি থ্রেট। তো তারপরে আছে বিজনেস লগ ইন অ্যাটাক, বিজনেস রেস কন্ডিশন, প্রাইস ম্যানিপুলেশন, যেমন বিজনেসের অনেক সেন্সিটিভ তথ্য আছে যেগুলো অন্য বিজনেস কোম্পানি জেনে গেলে অসুবিধা, তো সেখানে ওই ধরনের অ্যাটাক হতে পারে। তারপরে কমপ্লায়েন্স অ্যান্ড কনফিগারেশন রিস্ক, এই ধরনের অ্যাটাক হইতে পারে। তো ইন্ডাস্ট্রি রেফারেন্স, যেমন মেনি অফ দিস রিস্ক আর ফর্মালি categorized by
ASP in the OWASP top 10, which lists the most critical web application security risk. তো যাই হোক, আমরা এখানে অনেক ধরনের সিকিউরিটি জাস্ট আমি অনেক পয়েন্ট আউট করলাম। এগুলা প্রত্যেকটাই আসলে ডিটেল স্টাডি করা এবং এগুলা কিভাবে হয় সেটা প্র্যাকটিক্যালি আসলে এইগুলা বোঝার অনেক বিষয় রয়ে গেছে। তো আমাদের আসলে আমরা তো মূলত একটা সিএমএস ওয়েবসাইট তৈরি করছি, তারপরে আমরা থিম ডেভেলপমেন্ট করছি, প্লাগ ইন ডেভেলপমেন্ট করছি। আমাদের কোর্সের একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে আমরা আছি। তো এই সকল বিষয়গুলা এত ডিটেলস হয়তো এখানে আলোচনা হবে না। যতটুকু আলোচনা করলে একটা সাইটকে আমাদের সম্পূর্ণ সিকিউর রাখা যায় সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় কি যে প্রত্যেকটা ওয়েবসাইট কোম্পানি, প্রত্যেকটা হোস্টিং কোম্পানি, তারা এই সিকিউরিটি রিলেটেড ইস্যুগুলোর জন্য তাদের নিজস্ব কিছু অফার, যেগুলা কিছু আছে ফ্রি এবং কিছু পে করতে হয়, সেগুলা দিয়ে থাকে। সেগুলা যদি আমরা পারচেস করি এবং সেগুলা যদি আমরা ব্যবহার করি, তাহলে মোটামুটি বলা যায় আমাদের ওয়েবসাইট 100% সিকিউর থাকে। তারপরেও বিভিন্ন ধরনের ইস্যু আছে, যে ইস্যুগুলা বা পলিসিগুলা নিজেদেরও অ্যাপ্লাই করতে হয়। নিজেরা কিউট থাকার জন্য, যেমন ইউজার আইডি পাসওয়ার্ড, কমন ইউজার আইডি না দিয়ে ব্যতিক্রমধর্মী ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করা, এই ধরনের অনেক ব্যাপার স্যাপার আছে। তো আমি স্টেপ বাই স্টেপ দুই একটা আলোচনা করছি। তারপরে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা জানি যে আমাদের ওয়েবসাইটটি একটি নির্দিষ্ট হোস্টিং কোম্পানির সার্ভারে জমা থাকবে, সেখান থেকে আমরা এটাকে অ্যাক্সেস করব। তাহলে আমরা যেটা জানি, কমনলি একটা হোস্টিং কোম্পানি থেকে যখন আমরা একটা স্পেস ভাড়া নিই, এর সাথে তারা যে জিনিসগুলা কমনলি দিয়ে থাকে সেটা হলো একটা স্টোরেজ দিয়ে থাকে, যেটা সাধারণত এসএসডি স্টোরেজ হয়। তারপরে ওই ওই স্টোরেজটাকে অ্যাক্সেস করার জন্য একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ দিয়ে থাকে। এবং যেহেতু আমাদের সাইটগুলো ডাইনামিক, অতএব এটা ডাটাবেজের প্রয়োজন, সেটার জন্য ডাটাবেজ ভাড়া দিয়ে থাকে, ডাটাবেজ দিয়ে থাকে। তারপরে সি প্যানেলের অ্যাক্সেস দিয়ে থাকে, যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে প্রাথমিকভাবে কনফিগার করব। তারপরে এসএসএল সার্টিফিকেট দিয়ে থাকে, অর্থাৎ আমাদের সাইটটাকে নিরাপদে অ্যাক্সেস করার জন্য, ডাটা ট্রান্সমিশনের জন্য, এনক্রিপ্টেড ডাটা ট্রান্সমিশনের জন্য এসএসএল সার্টিফিকেট দিয়ে থাকে। তারপরে ইমেল হোস্টিংয়ের ব্যবস্থা থাকে, অর্থাৎ আমাদের ওখানে নিজস্ব ইমেলের ব্যবস্থা থাকে, যেটা আমাদের সাইটের অ্যাড্রেসের সাথে রিলেটেড। আমরা ইমেল অ্যাড্রেস তৈরি করে সেই ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারবো এবং সেই ইমেলগুলো আমাদের সেই সি প্যানেলে ওইখানে ড্যাশবোর্ডে যুক্ত হবে, যেখান থেকে আমরা ইমেলগুলো অ্যাক্সেস করতে পারবো, সেখান থেকে ইমেল পাঠাতে পারবো। তো এইগুলা প্রাথমিকভাবে আমরা একটা ওয়েব হোস্টিং কোম্পানির কাছ থেকে পেয়ে থাকি। তারপরেও একটা ওয়েব হোস্টিং কোম্পানি সিকিউরিটি রিলেটেড যে সকল জিনিসগুলো আমাদেরকে অফার করে থাকে সেগুলো হলো, যেমন এখানে এসএসএল সার্টিফিকেট এটা দিয়ে থাকে, যার মাধ্যমে আমরা এইচটিটিপিএস পেয়ে থাকি। এটা মূলত একটি এনক্রিপশন, অর্থাৎ এইচটিটিপিকে এনক্রিপশন করলে এইচটিটিপিএস হয়। সাধারণত এটা ফ্রি থাকে। পেইড হলে এটার নাম হলো ওয়াইল্ড কার্ড বা স্ল্যাশ ইভি এসএসএল। এসএসএল মূলত একটি ওল্ড ভার্সন, নতুন ভার্সনটার নাম হলো টিএলএস। সম্ভবত টিএলএস মানে হলো ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। তো সেটা আরো আধুনিক। তো এইটা সাধারণত ফ্রি থাকে। তারপরে কেন গুরুত্বপূর্ণ, ডেটা চুরি রোধ করা, ব্রাউজারে সিকিউরিটি দেওয়া এবং এসইওকে সহায়তা করা। যাই হোক, এগুলো থিওরিটিক্যাল বিষয়। তারপরে ডিডিওএস, এই যে প্রোটেকশন, এই ডিডিওএস মানে অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস, যে প্রোটেকশনটা, সেটা এই হোস্টিং ভাড়া নিলে আমরা এই সার্ভিসটা পেয়ে থাকি। তারপরে ফায়ারওয়ালের সার্ভিসটা আমরা পেয়ে থাকি। এটা হলো ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশন
ফায়ারওয়েল, সংক্ষেপে WAF। এইটা ফায়ারওয়েলের যে সেবাটা আমরা এখান থেকে পেয়ে থাকি হোস্টিং কোম্পানি থেকে। তারপরে মেলওয়্যার স্ক্যানিং, এই স্ক্যানিংয়ের যে ব্যবস্থাটা এটাও আমরা পেয়ে থাকি, আমাদের সাইটটাকে টাইম টু টাইম স্ক্যান করে। তারপরে ডেলি উইকলি ব্যাকআপ, এটাও হোস্টিং কোম্পানি দিয়ে থাকে। প্রতিদিন অথবা সপ্তাহে একদিন ব্যাকআপের ব্যবস্থা থাকে, যাতে করে আমাদের ডাটা লস না হয়, সহজে পুরনো ডাটা খুঁজে পাওয়া যায়। তারপরে হলো সিকিউর অ্যাক্সেস। সিকিউর অ্যাক্সেস মানে SSH, সিকিউর শেল অ্যাক্সেস। তারপরে FTP, ফাইল ট্রান্সফার প্রোটোকল, নিরাপদে ফাইল ট্রান্সফার করা। তারপরে IP হোয়াইট লিস্টিং করা। তারপরে হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই সিস্টেমগুলা অফার দিয়ে থাকে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অফার। তারপরে অ্যাকাউন্ট লেভেল সিকিউরিটি দিয়ে থাকে, অ্যাকাউন্ট লেভেল সিকিউরিটি। যেমন হলো কি ব্রুট ফোর্স প্রোটেকশন, এটা হলো যে একজন দেখা গেল একজন অ্যাটাকার বারবার একটা সাইটের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওই সাইটে লগ ইন করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে ব্রুট ফোর্স প্রোটেকশনের ব্যবস্থা থাকা। হ্যাঁ, লগ ইন অ্যাটেম্প লিমিট করে দেওয়া, যে 3বারের বেশি লগ ইন হওয়া যাবে না, এই ধরনের বিষয় এইগুলো অফার দিয়ে থাকে। তারপরে ইমেল সিকিউরিটি, ইমেলের সিকিউরিটি দিয়ে থাকে হোস্টিং কোম্পানিগুলো। তারপরে ক্লাউড সিকিউরিটি মানে হলো যেমন ধরো অটো স্কেলিং করা, অর্থাৎ আমাদের যে সাইটটা, আমাদের দেখা গেল যে আমরা নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ ভাড়া নিয়েছি এবং নির্দিষ্ট ব্যান্ডউইথ ভাড়া নিয়েছি, কিন্তু দেখা গেল যে আমাদের ডে বাই ডে ইউজার বাড়ার কারণে আমাদের আরও সাইটটার স্টোরেজ বাড়ানো দরকার, ব্যান্ডউইথ বাড়ানো দরকার। সেই ক্ষেত্রে আমরা অটো স্কেলিং করতে পারি, অর্থাৎ এক্সটেনশন করতে পারি। সার্ভার আইসোলেশন, বিভিন্ন জায়গায় সার্ভার ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেহেতু ক্লাউডে সার্ভারগুলা কি ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটাকে কন্ট্রোল করা, এই সেবা তারা দিয়ে থাকে। তারপরে মনিটরিং অ্যান্ড অ্যালার্টস, যেমন 24 আওয়ার পার উইক তারা কি করে, সার্ভার মনিটরিং করে। তারপরে আপ টাইম মনিটরিং, সিকিউরিটি অ্যালার্ট, এই ধরনের অ্যালার্টের সিস্টেম করে রাখে। তো এই হলো আমাদের বিভিন্ন ধরনের হোস্টিং কোম্পানির অফারগুলা, তা যেগুলা সিকিউরিটি রিলেটেড অফার। যেই সিকিউরিটি রিলেটেড অফারগুলা যদি আমরা পারচেস করি অথবা তাদের হোস্টিং যদি আমরা ভাড়া করি, তাহলে হয়তো দেখা যাবে যে আমরা আমাদের সিকিউরিটি রিলেটেড যে সকল থ্রেট রয়েছে, সেগুলো থ্রেট থেকে আমরা মুক্ত হতে পারবো। তো এইখানে আমি বড় কয়েকটা কোম্পানির নাম বলছি, সেটা হলো, একটা হলো হোস্টিঙ্গার, তারপরে ব্লো হোস্ট, সাইট গ্রাউন্ড। এই কোম্পানিগুলা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, এগুলা সিকিউরিটি রিলেটেড ফিচারগুলা দিয়ে থাকে। তোমরা ইন্টারনেটে ঢুকলে পরে এই সাইটগুলায় গেলে এই অফারগুলা দেখতে পাবা সহজেই। তো আমরা জানলাম অনেক কিছুই, বিশেষ করে এই যে অফার সম্বন্ধে, বিভিন্ন হোস্টিং কোম্পানির অফার সম্বন্ধে। তো আমরা এরকম এই যে আমরা যদি বিভিন্ন URL এ ঢুকি, তো এই যে এখানে যেমন একটা URL ঢুকছি আমি গুগলের সাইটে, এটা কিন্তু নিরাপদ। কিন্তু আমি যে লোকালি কাজ করছি, এই যে এটা একটা সাইট যেখানে আমি ক্যাপচা দিয়েছিলাম, একটা প্লাগইন ইনস্টল করেছিলাম ক্যাপচার জন্য। এখন দেখা যাচ্ছে কি, আমি ক্যাপচাটা যতই চাচ্ছি আমি আর পাচ্ছি না, যার কারণে আমি এই সাইটে লগ ইন করতে পারতেছি না। তো এটা একটা প্রবলেম। তো আমি যদি এইখানে যাই, আমাদের এইখানে যদি যাই, দেখা যাবে কি যে এইখানে বলতেছে যে আমার এইটা সাইটটা সিকিউরড না, মানে এই সাইটটা আমার যে এনক্রিপশন সিস্টেম সেটা সিকিউরড না। যেমন ইউর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর বলতেছে। তার মানে আমি লোকালি যেহেতু কাজ করতেছি, আমি তো আর কোনো হোস্টিং ভাড়া করি নাই, যার কারণে আমার যে HTTPS থাকার কথা সেটা কিন্তু, অর্থাৎ SSL সার্টিফিকেশন না থাকার কারণে এরকম দেখাচ্ছে। তো এরকম আমি যদি আমাদের সাইটে যাই, আমাদের সাইটেও কিন্তু এটা আছে, অর্থাৎ হোস্টিং ভাড়া করলেই তারা এটা বাই ডিফল্ট ফ্রি দিয়ে থাকে। তারপরে আমি যদি এইখানে যাই, আমাদের আরেকটা ওয়েবসাইট, সেটাতেও কিন্তু আমরা জাস্ট হোস্টিং ভাড়া নিয়েছি, আমরা তাতেই আমরা কিন্তু সেই SSL সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছি। তার মানে এই দিক থেকে চিন্তা করলে আমাদের ওয়েবসাইটের যে
প্রাথমিক যে নিরাপত্তা সেটা কিন্তু এখানে আছে। তারপরে আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হলো যে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি তো একটি সিএমএস ওয়েবসাইট। তো সিএমএস ওয়েবসাইট হলে একজন হ্যাকার বিভিন্ন ধরনের হ্যাকিংয়ের তারা তাদের কিছু চেকলিস্ট রয়েছে, সেই চেকলিস্ট অনুযায়ী হ্যাক করার তারা অ্যাটেম্প নেয়। এবং সিএমএস হলে তারা ওই ওই অটোমেটিক্যালি সেই ধরনের অ্যাটেম্পগুলো নিয়ে যদি আমাদের সাইটের কোনো দুর্বলতা থাকে, প্লাগ ইনের দুর্বলতা থাকে, যদি ওল্ড ভার্সনের প্লাগ ইন ব্যবহার করি, তাহলে দেখা যায় যে এই সমস্যাগুলা অর্থাৎ অ্যাটাকের সম্মুখীন আমরা হতে পারি। সেই জন্য একটা ওয়েবসাইট রয়েছে যেটা নাম হলো cmsdetect.com। এটার মাধ্যমে হ্যাকাররা আমার ওয়েবসাইটটি কি সিএমএস কিনা বা অন্য কোনো ওয়েবসাইট কিনা সেটা, বা অন্য কোনো ফ্রেমওয়ার্কের কিনা সেটা সহজে আইডেন্টিফাই করতে পারে। যেমন আমি যদি এইখানে আমার এইটাকে কপি করে, আমাদের এই ওয়েবসাইটটাকে কপি করে যদি আমি এখানে দেই, দেখা যাবে কি যে সহজেই ডিটেক্ট করা যাবে যে এটা কি ধরনের ফ্রেমওয়ার্ক আমি ব্যবহার করছি। তো অর্থাৎ একটা সাইট সিএমএস কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য মূলত এটা। তো এইখানে দেখাচ্ছে কিনা, এরর দেখাচ্ছে। এরর মানে হলো মাইট বি এ ব্যাড ইউআরএল or it can be block us from gathering information। তো যাই হোক এখানে এরকম দেখাচ্ছে, কিন্তু আমি গত ট্রাই করেছিলাম তখন এটা মানে ওরকম দেখায় নাই। অর্থাৎ তখন দেখিয়েছিল যে এটা ফ্রেমওয়ার্কটা কি। তো এটা মূলত কোডিগনেটরে করা। তো আমরা যদি এইখানে যাই তাহলে দেখতে পাবো আমাদের আমরা এখানে দেখি তো এটা মূলত একটা কোডিগনেটর ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়েছে। এখানে আসতেছে না কোডিগনেটর ফ্রেমওয়ার্ক। এটা এরকম যদি সিএমএস সাইট হইতো তাহলে এখানে সিএমএস সাইট দেখাইতো। তো এই ধরনের ব্যাপার স্যাপার হলে হ্যাকাররা বাই ডিফল্ট তাদের কিছু টেকনিক আছে, অটোমেটিক্যালি তারা সেই ধরনের অ্যাটেম্পগুলো নিয়ে থাকে। তো আমি এটার সম্বন্ধে কিছু এইখানে কিছু পয়েন্ট আউট করেছি যে হ্যাকাররা কি ধরনের সমস্যা, যেমন হ্যাকাররা অনেক সময় জানতে চায় যে একটা সাইট সিএমএস কিনা। সিএমএস হলে আমরা জানি যে ওয়ার্ডপ্রেস হইতে পারে, জুমলা হইতে পারে, অথবা দ্রুপাল হইতে পারে। তো সেই ক্ষেত্রে তারা যেটা করে, কারণ তারা তখন কি করে, কেন তারা সিএমএস শনাক্ত করবে সেটার কারণটা কি, নির্দিষ্ট দুর্বলতা মানে তারা এই একটা আমাদের ওয়েবসাইটের কোনো ভালনারেবল দিক আছে কিনা। ভালনারেবিলিটি মানে হলো দুর্বলতা। এটা সাধারণত সিকিউরিটি রিলেটেড ইস্যুতে এই শব্দটা বেশি ব্যবহার করা হয়, ভালনারেবিলিটি অর্থাৎ দুর্বলতা বা ফাঁক ফোকর বা ছিদ্র। তো এই ধরনের ছিদ্র যেমন কি ধরনের ছিদ্র থাকতে পারে বা ভালনারেবিলিটি থাকতে পারে, যেমন নিজস্ব কোনো ফাইল, থিম, প্লাগ ইন, ভার্সন, এই ধরনের জিনিসগুলার ইনফরমেশন জানতে চায়। যদি সাইটটি পুরনো ভার্সনের হয় তাহলে হ্যাকার সিভিই কমন ভালনারেবল অ্যান্ড এক্সপোজার অনুযায়ী আক্রমণ করতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে তারা সিভিই অনুযায়ী অটোমেটিক্যালি আক্রমণ করে। পুরনো ভার্সনের ওয়ার্ডপ্রেস যদি হয় তাহলে তারা ক্রস স্ক্রিপ্টিং অ্যাটাক করতে পারে। তারপরে কোনো দুর্বল প্লাগ ইন হলে তারা এসকিউএল ইনজেকশন করতে পারে। এই কাজগুলো তারা করতে পারে। তারপরে অটোমেটেড টুল ব্যবহার করা, কিছু টুল আছে যেগুলো দিয়ে সিএমএস জানার জন্য অটোমেটিক্যালি তারা ওগুলো ব্যবহার করে। যেমন এখানে যদি এরকম হয় ওয়ার্ডপ্রেস হলে তারা লগ ইনের জন্য ডাব্লিউপি লগ ইন ডট পিএইচপি ফাইলে
তারা কি করে, ব্রুট ফোর্স করে মানে বারবার ওইটাকে ব্রেক করার চেষ্টা করে, ওই ফাইলটাকে ব্রেক করার চেষ্টা করে। তারপরে প্লাগ ইন কি বলছে, এনুমেরেশন মানে হলো প্লাগ ইনের মধ্যে কোনো যদি উইকনেস থাকে বা প্লাগ ইন যদি দুর্বল থাকে, থিমের মধ্যে যদি ভালনারেবিলিটি থাকে সেটা স্ক্যান করে। তারপরে ধরো ফিল্ড পাথ বা ইউআরএল টার্গেট করা, যেমন আমরা সাধারণত দেখিয়েছি যে আমরা যে সাইট, তারপরে আমরা দেখি ডাব্লিউপি অ্যাডমিন দেই, অথবা ডাব্লিউপি লগ ইন ডট পিএসপি দেই, অথবা এক্সামেল প্রিপিএসি ডট এটা দিয়ে থাকি। তো এখন এইটা যদি আমাদের অ্যাডমিন প্যানেলের যদি ইউআরএল হয়, তাহলে তাদের জন্য ব্রড ফোর্স করা খুবই সহজ, এবং এটার মাধ্যমে তারা ডিডিওএস চেষ্টা করে, অর্থাৎ আমার সাইটটাকে তারা বিজি করার চেষ্টা করে, আমাদের ট্রাফিক বা আমাদের যে ব্যান্ডউইথটাকে ইউজ করে এবং ট্রাফিক বাড়িয়ে দেয়। এই কাজটা করতে পারে প্লাগ ইন বা থিমে আক্রমণ। যেমন আমরা যদি অনেক সময় কোনো সিএমএস নিরাপত্তা থাকে কিন্তু থিম বা প্লাগ ইনের দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রে ইনস্টল করা প্লাগ ইন চিহ্নিত করে পুরনো ভার্সনের হলে এক্সপ্লয়েট চালায়। এ ধরনের নানান প্রবলেম তৈরি করে। ভার্সন ফিঙ্গারপ্রিন্টিং, যাই হোক, তাহলে সিএমএস ব্যবহার করা কি খারাপ, তারা প্রশ্ন করছে। না, সবসময় সিএমএস ব্যবহার করা অবশ্যই খারাপ না। যেহেতু আমরা সিএমএস প্লাগ ইন থিম এগুলো নিয়ে আলোচনা করছি, সেই জন্য সিএমএস এর কথাটা এখানে নিয়ে আসছি। বলতেছে যে সিএমএস ব্যবহার করা খারাপ না, বরং জনপ্রিয় সিএমএস গুলো নিয়মিত সিকিউরিটি আপডেট দেয়। অর্থাৎ আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে এটা কিন্তু অত দুর্বল না, অনেক শক্তিশালী একটি থিম, এবং এটার পাসওয়ার্ড ব্রেক করা কিছু টাফ। তারপরেও আমরা এগুলো নিয়ে আলোচনা করি। তো তারা বলতেছে যে সমস্যা হয় যখন আমরা আপডেট ব্যবহার করি না, দুর্বল প্লাগইন ব্যবহার করি, এবং ডিফল্ট সেটিং পরিবর্তন করা হয় না। যেমন আমরা যে ডাব্লিউপি লগ ইন দিলাম, তারপরে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলাম না, এইসব যদি হয় তাহলে আমাদের সাইট দুর্বল হইতে বাধ্য এবং হ্যাকাররা হ্যাক করতে সুবিধা পাবে। কিভাবে নিরাপদে থাকবো, বলতেছে যে নিয়মিত আপডেট করতে হবে, অপ্রয়োজনীয় প্লাগ ইন মুছে ফেলতে হবে, তারপরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে হবে, লগ ইন রেট লিমিটিং করতে হবে, WFF অর্থাৎ ওয়েব অ্যাপস ফায়ারওয়েল ব্যবহার করতে হবে, ভার্সন হাইড করতে হবে, ভার্সনটাকে হাইড করতে হবে, সিকিউরিটি থ্রো সিকিউরিটি লেয়ার ব্যবহার করতে হবে, তারপরে হলো ফাইল পারমিশন ঠিক রাখতে হবে। এই কাজগুলো আমাদের করতে হবে। তো আমরা এখান থেকে একটা জিনিস জানলাম যে আসলে হ্যাকাররা সিএমএস সাইটে কিছু কমন বিষয় তারা টার্গেট করে, সেগুলো থেকে কিভাবে সেফ থাকা যায় তার একটা আলোচনা হয়ে গেল। তো এখন আমরা এটার জন্যই একটু আগে যেটা দেখালাম সিএমএস ডিটেক্টর, তার মাধ্যমে হ্যাকাররা সহজেই জানতে পারে যে আমার সাইটটা কোন ফ্রেমওয়ার্কে তৈরি করা, এটা দিয়ে কিভাবে আমরা মানে তারা প্লাগ ইনের অবস্থা, তারপরে আমাদের যে থিমের ভার্সন, এগুলা দেখে তারা যদি কোনো ভালনারেবল সিচুয়েশন পায় তাহলে তারা অ্যাটাক করতে পারে। তো যাই হোক, এইটা মানে একটু আগে যেটা বলা হলো, এখানে আমরা দেখি যে কিভাবে যে আমাদের যে লগ ইন যে পেজটা আছে ডাব্লিউপি, আমরা অ্যাডমিন দিয়ে লগ ইন হই, সেই পেজের যে লিঙ্কটা ইউআরএলটা সেটা কিভাবে চেঞ্জ করা যায়, সেটা চেঞ্জ করার জন্য আমাদের একটা প্লাগ ইন রয়েছে। সেই প্লাগ ইনটার নাম হলো WPS হাইড লগ ইন। এই প্লাগ ইনটা আমার এখানে ইনস্টল আছে কিনা আমি দেখে নিই। WPS হাইড লগ ইন, আমি এখানে এটাকে অ্যাড করার চেষ্টা করি। WPS হাইড
লগ ইন অলরেডি চলে আসছে ডাব্লিউপি হাইড লগ ইন। এটা দিলে পরে আমাদের সাইটটা সাইটের যে ইউআরএলটা অর্থাৎ ড্যাশবোর্ডের যে ইউআরএলটা আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা এটাকে অ্যাক্টিভ করে নিই। অ্যাক্টিভ করে নিলে পরে আমাদের এইখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে যে ডাব্লিউপিএস হাইড লগ ইন, একটু আগে যে কথাটি হচ্ছিল যে হাইড করার চেষ্টা করতে হবে, এইখানে লাস্টের দিকে যে একটা কথা আসছিল হাইড করতে হবে, হাইডের কথাটা কিন্তু আসছিল এই যে সিকিউরিটি ভার্সন হাইডিং করা, এই হাইড করাটা কিভাবে করে সেটা দেখাচ্ছি। তো আমার এখানে যেটা করতে হবে, আমরা জানি যে আমাদের এটা এই আমাদের যে ট্যাক্স ডোমেইন সেটা হলো আনজাম ল্যাবস, এবং এটার যে 404 পেজ এটা এইভাবেই থাকবে। জাস্ট এই শব্দটা পরিবর্তন করে দিব, অর্থাৎ এখন আমাদের আর ওই যে মানে আগে যেরকম ডাব্লিউপি অ্যাডমিন দিতাম সেটা দেওয়া লাগবে না। এখন আমরা দিব হলো এই আনজাম ল্যাবস, এটা দিলে আমাদের অ্যাডমিন প্যানেলের যে লগ ইন পেজ সেটা আসবে। তো আমরা এটাকে সেভ চেঞ্জ করি। সেভ চেঞ্জ করে আমরা এটা থেকে লগ আউট হয়ে যাই। তো লগ আউট হয়ে গেলে আমরা এখন যদি আবার নতুন করে যাই, যেমন আমাদের এখানে এই সাইটটার নাম হলো ডাব্লিউপি প্লাগ। আমি যদি এখন ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন দেই তাহলে দেখা গেছে যে এই পেজটা আসার কথা, কিন্তু আমাদের এই পেজটা কিন্তু আসছে না। এই যে আমাদের 404 পেজে চলে গেছে। একটু আগে আমি 404 এবং আনজাম ল্যাবস এই দুইটা অপশন রেখেছিলাম। তো এখন দেখা যাচ্ছে কি যে আমাদের এটা হলো আমাদের ওয়েবসাইটের নাম। এটা লোকাল হোস্টের পরে আমরা জানি ওয়েবসাইটের নাম থাকে, তারপরে 404 পেজে চলে গেছে। কিন্তু আগে কিন্তু ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন দিলে লগ ইন পেজ আসতো। তাহলে এখন কিভাবে আসবে? এখন আমাদের দিতে হবে আনজাম ল্যাবস, এটা দিতে হবে। এটা দিলে পরে আমাদের লগ ইন পেজ আসবে। আমরা এখন এখানে লগ ইন হব। এই যে লগ ইন হয়ে গেল। তাহলে আমরা একটা জিনিস শিখলাম কিভাবে আমাদের অরিজিনাল যে ডিফল্ট যে লগ ইন যে লিঙ্কটা মানে ইউআরএলটা সেটাকে পরিবর্তন করতে পারলাম। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা আমাদের যে প্রচলিত যে মানে আমাদের যে অ্যাডমিনটা রয়েছে সেই অ্যাডমিনটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। অর্থাৎ আমরা একটু আগে লগ ইন হলাম কি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, যেটা আমরা ইনস্টলেশনের সময় দিয়েছিলাম। এখন আমি এটাকে চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ অ্যাডমিন চেঞ্জ করে ফেলবো। তাহলে আমার অ্যাডমিন হলো এই অ্যাডমিনটা আছে, আমি নতুন করে একটা নতুন অ্যাডমিন যুক্ত করব। এখানে নাম দিই কামাল হোসেন। তো ফার্স্ট নেম কামাল, লাস্ট নেম হোসেন, এখানে দিই kamal@হোসেন। তারপরে সাইট একটা দিই, দিলাম একটা সাইটের নাম। তো এখানে একটা জিনিস খেয়াল করি যে এখানে একটা বিশাল পাসওয়ার্ড দিয়েছে। তো এই পাসওয়ার্ডটা আমরা যদি আমি পাসওয়ার্ডটা এখানে রেখে দিই, পাসওয়ার্ডটা কিন্তু অনেক বড়। এই পাসওয়ার্ডটা আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু কখনোই এটা ভাঙা সম্ভব না। হ্যাঁ, এই পাসওয়ার্ডটা ভাঙা সম্ভব না। আমি এই পাসওয়ার্ডটা কতটুকু শক্তিশালী সেটা দেখার জন্য আমি একটা সাইট ওপেন করে রেখেছি এখানে। আমরা যদি সেটা দেখতে চাই দেখতে পাবো। অর্থাৎ আমরা যে পাসওয়ার্ড দেই সেই পাসওয়ার্ডটা কতটুকু শক্তিশালী সেটা পরীক্ষা করার জন্য এইখানে সাইটটার নাম হলো passwordmonster.com। তো এখানে গিয়ে আমরা এখানে পাসওয়ার্ডটা যদি দেই, পেস্ট করে দিলাম, দেওয়ার পরে যদি আমরা এটা
যাই হোক, কাজ করছে না সাইটটা, এখানে আমি নিয়ে যাই অন্য আরেক জায়গায়। আগের মতো করে এই জায়গায় দিই, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে দেখি কি অবস্থা। আমার পাসওয়ার্ডটা হলো এটা। আমি দেখতে চাচ্ছি যে আমার ওয়ার্ডপ্রেস যে পাসওয়ার্ডটা আমাকে দিল সেটা কতটুকু শক্তিশালী, সেটা দেখার জন্য আমার এইখানে পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে আমি এটাকে টেস্ট করে দেখি। এখানে কি বলতেছে, 10 মিলিয়ন ট্রিলিয়ন ইয়ার্স লাগবে এই পাসওয়ার্ডকে ব্রেক করতে গেলে। তার মানে অত সহজ বিষয় না পাসওয়ার্ডটা ব্রেক করা। তাহলে আমরা ইচ্ছে করলে ওয়ার্ডপ্রেস যে রিকমেন্ড করে যে পাসওয়ার্ড অটোমেটিক্যালি তারা জেনারেট করে দেয়, আমরা ইচ্ছে করলে এখানে বারবার জেনারেট করতে পারবো, পাসওয়ার্ড জেনারেট করে দেয়, সেটা যদি আমরা রেখে দেই এবং সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে কখনোই ভাঙার সম্ভাবনা থাকে না। তো যাই হোক, এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলি, পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিচ্ছি আমি। তো আমার পাসওয়ার্ডটা মিডল পাসওয়ার্ড, এটা যদি আমি আমার ওইখানে গিয়ে চেক করি, দেখি যদি যে পাসওয়ার্ডটা যে আমি দিলাম এটা কতটুকু শক্তিশালী, তাহলে আমি কিন্তু দেখতে পাবো। কপি হয় নাই, না 1 ইয়ার লাগবে। আমি যেটা দিয়েছি এটা মিডিয়াম, তারা বলতেছে মিডিয়াম। তো এটা আমি এখন এখানে রুল চেঞ্জ করি, রুল অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি এটাকে ওকে দেই। তাহলে আমার একটা নতুন ইউজার ক্রিয়েট হলো, অ্যাডমিন। আমি চাচ্ছি এখন আমার যে আগের অ্যাডমিনটা আছে, যেটা মানে যেটা দিয়ে লগ ইন হয়েছিলাম, সেটাকে আমি ডিলিট করে দিব। তো আমি এখান থেকে এটাকে, এই অ্যাডমিনটাকে আমি ডিলিট করে দিই। এখান থেকে আমি ডিলিট করে দিই। আমার এটা ডিলিট হয়ে গেল। আমি এটা লগ আউট হয়ে নিই, লগ আউট হয়ে এখন আমি নতুন করে লগ আউট হচ্ছি, লগ আউট হয়ে নিই। তো লগ আউট হয়ে আমি এখানে আহ, আবার এটাতে ইন করার চেষ্টা করি। যেমন আমার নতুন পাসওয়ার্ড হলো কামাল হোসেন, পাসওয়ার্ড হওয়ার পরে আমি এখন দেখি এখন কি চেঞ্জ করা যায় কি না। আমি সরি, এটা সম্ভবত এখন হবে, কারণ এখন তো আমি এটার থেকে
বের হয়ে গিয়ে এখন এইখানে যেটা আমি এটা তাহলে কি প্রসিডিউরটা দাঁড়ালো যে আমি প্রথমে একটা অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করলাম, তারপরে আমি লগ আউট হলাম, তারপরে আবার ওই অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন হওয়ার পরে এইখানে দুইটা অপশন আছে, ডিলেট অল কন্টেন্টস, আবার এখানে আরেকটা অপশন আছে যে অ্যাট্রিবিউটস অল কন্টেন্ট টু, এটা তার আন্ডারে যত ডাটা ছিল সকল ডাটা এই কামাল হোসেনের আন্ডারে চলে যাবে। অর্থাৎ আমি টোটালটাকেই অনেক কিছু রেখে দিলাম, জাস্ট নামটা চেঞ্জ করে দিলাম, অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম, বাস। আমার অ্যাডমিনিস্ট্রেটর এখন নতুন কামাল হোসেন, আর আগে ছিল হলো ডাব্লিউপি অ্যাডমিন। তো এইটা আরেকটা টেকনিক, সেফ থাকার আরেকটা টেকনিক। তো আমি আরেকটু এখানে আরেকটু বিষয় রয়েছে। তো এই যে আমি কাজটা করলাম, এটা কি ধরনের কাজ? যেমন সাধারণ অ্যাডমিন ইউজার নাম ব্যবহার না করা, জটিল ইউআরএল ব্যবহার করা, বা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দেওয়া, এটাকে বলা হয় সিকিউরিটি থ্রো অফ সিকিউরিটি, অর্থাৎ অস্পষ্টতা। সিকিউরিটি থ্রো অফ সিকিউরিটি মানে হলো অস্পষ্টতা তৈরি করে দিয়ে সিকিউরিটিটাকে হাই করে দেওয়া। অর্থাৎ আমার সাধারণভাবে আমি যেটা ব্যবহার করার কথা ব্যবহার করলাম না, তাতে করে অ্যাটাকাররা আমার পলিসিটা বুঝতেও পারলো না, তারা আমাকে অ্যাটাকও করতে পারলো না, এই ধরনের একটা পলিসি। এটাকে সেক্ষেত্রে আমি প্রথমে অ্যাডমিনটা চেঞ্জ করেছি, তারপরে ডিফল্ট পোর্ট পরিবর্তন করা, অনেক সময় পোর্ট থাকে, পোর্ট নাম্বার থাকে, সেটা চেঞ্জ করে দেওয়া। তারপরে আরেকটা হলো হার্ডেনিং, সিকিউরিটি হার্ডেনিং করা। সিকিউরিটি হার্ডেনিং করা মানে হলো ডিফল্ট সেটিং পরিবর্তন করে সিস্টেমে আরও নিরাপদ করা যায়। তো এটা একটা বিষয়। এটার জন্য কি করতে হয়, যেমন ডিফল্ট ইউজার পরিবর্তন করা, ডিফল্ট ইউজার নেম পরিবর্তন করা, তারপরে কি ব্রড ফোর্স প্রোটেকশন যোগ করা, অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ রাখা, এটা আরেকটা কৌশল। তারপরে আমরা এটা আরেকটা নাম আছে, সেটার নাম হলো অ্যাক্সেস কন্ট্রোল স্ট্রেংথেনিং। এটা মানে হলো শক্তিশালী পাসওয়ার্ড। একটু আগে আমি পাসওয়ার্ড দিয়ে আলোচনা করলাম যে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তারপরে ইউনিক ইউজার আইডি ব্যবহার করেন, ইউনিক ইউজার আইডি, যেটা কারোর সাথে মিলে না এরকম একটা আইডি। তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা, হ্যাঁ, যাতে করে ক্যাপচা থাকে, ওটিপি থাকে, এই ধরনের অপশনগুলো যুক্ত থাকে। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু ইউআরএল পরিবর্তন করলেই সম্পূর্ণ নিরাপদ হয় না, কারণ আক্রমণকারী ব্রুট ফোর্স বা ভালনারেবিলিটি স্ক্যান করতে পারে। যদি কোডে দুর্বলতা বা ইউআরএল লুকানো কাজে আসবে না, অর্থাৎ কোডে দুর্বলতা থাকলে ইউআরএল কাজে আসবে না। এই কারণে OWASP সুপারিশ করে অফ সিকিউরিটি নয়, বরং লেয়ার্ড সিকিউরিটি ব্যবহার করতে। হ্যাঁ, সহজ ভাষায় সারাংশ হলো যে এই যে অ্যাডমিন ইউআরএল পরিবর্তন করে, ডিফল্ট সেটিং করা, শক্তিশালী লগ ইন নীতি, অথেন্টিকেশন হার্ডেনিং করা, এগুলা সবই ঠিক আছে। উপসংহার হলো যে আপনি যদি পলিসি মানে সরি, আমরা এই যে এতক্ষণ একটা নির্দিষ্ট পলিসির কথা আলোচনা করলাম, যে পলিসি অ্যাপ্লাই করলে আমাদের সাইটটা কিছুটা শক্তিশালী হয় বটে, কিন্তু এই কয়টা ফ্যাক্টর ধরে বসে থাকলে হবে না, আরও অনেকগুলো ফ্যাক্টর আমি এর আগে আলোচনা করেছি। আমাদের থ্রেড ইস্যু রয়েছে অনেক, সেগুলো নিয়ে ভাবতে হবে, হ্যাঁ, সেগুলো নিয়ে কাজ করতে হবে। তো পরবর্তীতে আমি এইটার উপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আরও কিছু কাজ রয়েছে, যেগুলো করলে পরে মোটামুটি আমাদের কমন কিছু থ্রেট থেকে আমরা আমাদের সাইটকে রক্ষা করতে পারবো। সে নাগাদ সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।